মৌসুমী চক্রবর্তীর লেখা গল্প প্রতীতি। লজ্জা লজ্জা মুখ করে সিটে গিয়ে বসে পুষ্পল। অফিসে ঢুকতে না ঢুকতেই সকলে ছেঁকে ধরেছিল। এখানে কোনো খবর ধামাচাপা দিয়ে বেশি দিন রাখা যায় না। কেমন করে যেন চাউর হয়ে গেছে পুষ্পলের জন্য মেয়ে দেখা চলছে। আর তাতেই বিয়ের নেমন্তন্ন না পাওয়া অভুক্ত বাঙালি ঝাঁপিয়ে পড়েছে বাঙালি ভোজ খাবে বলে। মাত্র 1 বছর হলো সে মুম্বাই এসেছে। এর মধ্যেই এই ব্যয়বহুল শহরে ফ্ল্যাট কিনে ফেলাটা রীতিমতো দুঃসাহসের। আর পুষ্পল সেই অদম্য সাহসের কাজটাই করে ফেলেছে। আর এই সাহস দেখে প্রথমে গুঞ্জন, তারপরে আগ্রহ প্রকাশ করতে গিয়ে সকলে জেনে গেছে যে ফ্ল্যাট কিনতে পারাটা তার নতুন জীবনের প্রথম ধাপ। আর তাতেই ওকে নিয়ে যত জটলা। মীরা রোডের দিকে একটা ভালো ফ্ল্যাট পেয়েছে পুষ্পল। এখন বাসনকোসন আসবাবপত্র কিনে শুধু গুছিয়ে বসার পালা। ওদিকে কলকাতা থেকেও ডাক আসছে সমানে। প্রাথমিক নির্বাচন শেষ, এখন পুষ্পল এলেই ফাইনাল কথা দেওয়া হবে। এর মধ্যেই বেশ কয়েকটা ফোন চালাচালির পর পুষ্পল গিয়ে হাজির হলো মেয়ের বাড়ি। প্রথম থেকে শুনে আসছিল মেয়ে রূপে গুণে সরস্বতী। সেই জ্যান্ত দেবীকে দেখে সত্যিই প্রথমটা সে চমকে গেল। মেয়ে যথার্থই সুন্দরী, তার উপর তার গানের গলা মনোমুগ্ধকর। গান শোনাতে বলে গান ধরল সে। রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি। মেয়েটির রূপের সাগরে এমনিতেই অবগাহন করছিল পুষ্পল অনেকক্ষণ ধরেই। এবারে সুরের মায়াজালে অরূপরতন খুঁজে পেল। সুতরাং পুষ্পলের দিক থেকে আপত্তির কিছুই রইল না। 1 জানুয়ারি বিয়ের দিন। খুশি হুল্লোড়ের মাঝে সময় মতো বিয়েও হয়ে গেল অপালার সঙ্গে। তারপর পর্যায়ক্রমে একে একে ফুলসজ্জা, মধুচন্দ্রিমা আর ঘরে ফেরার পালা। সব কিছু হয়ে গেল গতানুগতিক নিয়মে। এবার জীবনের ছন্দে ফেরা। সকালে নিয়ম করে অফিসে যাওয়া আর রাতে ঘরে আসা। বড় চাকরি, কাজের দায়ভারও প্রচুর। আর তার সাথে আছে এই শহরের ভয়াবহ ট্রাফিক ব্যবস্থা। দিনের শেষে ক্লান্ত পুষ্পলের ঠিকমতো নজরও পড়ে না অপালার দিকে। অথচ বন্ধুদের পরামর্শে কখনো অন্যরকম সাজে সেজে অপেক্ষায় থাকে অপালা। কখনো অফিসের জামা কাপড় ছাড়তে ছাড়তে অন্যমনস্ক পুষ্পল আর চোখে বউয়ের দিকে তাকায়। বলে, কোথাও বেরিয়েছিল বুঝি? না তো। কেউ এসেছিল? না। তাহলে এমন সেজে বসে আছো যে? অবশ্য ভালোই লাগছে তোমায়। তারপর ব্যস্ত সমস্ত হয়ে তাড়া লাগায়। ঘুম পাচ্ছে বড্ড, শুতে যাব তাড়াতাড়ি। চোখ লুকিয়ে এক দৌড়ে ঘরে ঢুকে যায় অপালা। কাঁদতে কাঁদতে শ্বাস খুলতে থাকে। চোখ মুছে বাইরে এসে দেখে খাবারের টেবিলে বসে ঢুলছে পুষ্পল। নিঃশব্দে রাতের খাবার এনে ধরে মুখের সামনে। ডিনার টেবিলে বসে অপালা নাড়াচাড়া করতে থাকে ভাতের দানাগুলো। গলা দিয়ে নামতে চায় না সহজে। সারাদিন ঘরের কাজের পর মন উন্মুখ হয়ে থাকে একটু অন্তরঙ্গ স্পর্শ, একটু ভালোবাসার। একঘেয়ে নিস্তরঙ্গ জীবনযাপনের ক্লান্তিতে ঝিমিয়ে পড়ে তার মন দিনে দিনে। এর মধ্যে একদিন পুষ্পল ঘরে ফিরলে সে আবদার করে বসে, আমি চাকরি করতে চাই পুষ্পল। সারাদিন তুমি বাইরে থাকো, আমার সময় কাটে না। বেশ তো, যাও না। কোথাও চেষ্টা করেছ? ইন্টারভিউ লেটারটা বাড়িয়ে দেয় তার দিকে। চিঠিটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে পুষ্পল বলে, পরশু ইন্টারভিউ তো, যাও গিয়ে দিয়ে এসো। এত সহজে তার ইচ্ছার সদ্গতি হবে ভাবতেই পারেনি অপালা। সে ভেবেছিল ওদিক থেকে বুঝি কোনো আপত্তি আসবে, কিন্তু পুষ্পলের সহৃদয় মহানুভবতায় অবাক হয় সে। এপ্রিল থেকে চাকরিতে যোগ দিয়েছে অপালা। পুষ্পলের সাথেই বেরোয়, তবে ফেরে যে যার নিজের মতো। আজকাল কাজে চাপে ফিরতে রাত হয়। কোনো রকমে রাতের খাবার খেয়ে নরম বিছানায় এলিয়ে দেয় ক্লান্ত শরীর। পুষ্পল হাত বাড়ায় তার দিকে, শক্ত আলিঙ্গনে নিজের দিকে টানতে চায়। ঘুম জড়ানো ক্লান্তিতে নিজেকে মুক্ত করার চেষ্টায় বিরক্ত অপালা বলে ওঠে, ছাড়ো পুষ্পল, ঘুম পাচ্ছে, কাল সকালেই আবার অফিস তো। হাত দুটো আপনা আপনি শিথিল হয়ে আসে পুষ্পলের। খাটের অন্য প্রান্তে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে সে। সেদিন ছিল রবিবার। ঘুম থেকে উঠে উত্তেজিত পুষ্পল বাড়িয়ে দেয় মোবাইলটা অপালার দিকে। দেখো সুস্না তো কি লিখেছে। তারপর নিজেই জোরে জোরে পড়তে থাকে, দেশে ফিরছি 1 মাসের জন্য, নেক্সট রবিবার দেখা হচ্ছে। বিয়ের পরে অনেকবার সুস্নাতর গল্প শুনেছে অপালা। পুষ্পলের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, অভিন্ন আত্মা ছিল দুজনে। তারপর একজন চলে যায় স্টেটসে, অপরজন মুম্বাইতে। ভৌগোলিক অধিষ্ঠানে দূরত্ব থাকলেও দুজনের মধ্যে টান ও যোগাযোগ ছিল চিরকাল।
পুষ্পলের বিয়ের সময় জরুরি কাজ পড়ে যাওয়ায় সে আসতে পারেনি, তাই এবারে এসে বিয়ে বৌভাত সব কিছুর খাওয়া সে কড়াই গন্ডায় উসুল করে নেবে এমনই উল্লেখ করেছে। অপালা জিজ্ঞাসা করে, উনি কি এ বাড়িতেই উঠবেন? না না, অফিসের কাজ আছে শুনলাম মুম্বাইতে, সেসব সারার ফাঁকে আমাদের সঙ্গে দেখা করবে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। রবিবার চলে আসে। আগে থেকে বলাই ছিল সুস্নাতকে। সে সময় মতো হৈ হৈ করে এসে যায় লাঞ্চের আগে। দুপুরের দিকে দরজায় ঘন্টি বাজতেই ছুটে যায় পুষ্পল, আর দরজা খুলেই, কই গো, দেখে যাও কে এসেছে বলে বাড়ি মাথায় করে। অপালা রান্নাঘরে মাংসটা নামাচ্ছিল। ডাক শুনে হাত মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসে দেখে কি কাণ্ড, দুজনে দুজনকে জাপটে ধরে ঘরময় ঘুরছে। তাকে দেখে একটু থতমত খেয়ে যায় সুস্নাত। লজ্জা মুখ করে বলে, এই যে আমার বৌদি এসে গেছে, পেন নাম হয় বৌদিমণি বলেই ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে মাটিতে। অপালা একটু অপস্থিত হয়ে যায়, আর তাই দেখে পুষ্পল হেসে গড়িয়ে পড়ে। ঘাবড়ে গেলে নাকি ওর পাগলামো দেখে? সুস্নাত কিন্তু এইরকমই। হাত ধরে টেনে নিয়ে সুস্নাত বসায় পাশে অপালাকে। পকেট থেকে বার করে দেয় একটা ছোট বাক্স। এ তো হীরের দুল, এত দামি জিনিস। কথার মাঝখানে সুস্নাত চুপ করায় অপালাকে, আমার সখীকে এটুকু দিতে পারবো না? তারপর আর এক প্রশ্ন জোর জবরদস্তি চলে ওই দুলটা এক্ষুনি পরে আসার জন্য। অপালা বিকেলের দিকে শাড়িটা বদলে ওই দুল পরে আসবে কথা দিয়ে শান্ত করে সুস্নাতকে। জোরদার খাওয়া দাওয়া চলে সেদিন, আর তার সাথে তুমুল আড্ডা। কখন অজান্তে অপালাও এত সহজ ও স্বচ্ছন্দ হয়ে যায় নিজেও বুঝে উঠতে পারে না। সুস্নাত যেন এক বৈকালিক ঝোড়ো হাওয়া, তীব্র বেগে ঘরে ঢুকে নিমেষে যেন উড়িয়ে দিতে পারে সব কিছু। গল্প আড্ডার মধ্যেই হঠাৎ শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ায় সুস্নাত। বাড়িতে বসেই আমরা আড্ডা মেরে সময় কাটাবো নাকি? চলো সকলে একটু বাইরে বেরিয়ে হাওয়া খেয়ে আসি। আবার আজ কেন? পুষ্পলের ক্ষীণকণ্ঠের প্রতিবাদ উড়ে যায় ঝড়ের ধাক্কায়। একদিকে বন্ধুকে সামলায়, তুই তো এত কুঁড়ে ছিলিস না রে। আর অন্যদিকে বন্ধুপত্নীকে তাড়া দিয়ে ওঠে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও অপা। এক ছুটে ভেতরের ঘরে যায় অপালা। একটা সুন্দর শাড়ি ও সুস্নাতর দেওয়া দুলটা পরে সযত্নে সাজে। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কত দিন, কত মাস বাদে আয়নায় নিজেকে দেখছে। নিজেই চোখ ফেরাতে পারে না নিজের দিক থেকে। এখানে এসে অবধি খালি সংসার আর অফিস, শুধুই দায়িত্ব পালন করে গেছে। কতদিন কেউ বলেনি তাকে, চলো একটু বেরিয়ে আসি। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল অপালা। সম্বিত ফিরে পেতে তাড়াতাড়ি বাইরে আসে। বসার ঘরে আড্ডা চলছিল দুই বন্ধুর। ওকে ঢুকতে দেখে সুস্নাত চুপ করে যায় কথার মাঝে। অপালাকে আপাদ মস্তক দেখে নিয়ে বলে ওঠে, না মানতেই হবে বস, বড্ড সুন্দরী তোমার বউটা। এরপর গন্তব্য সোজা জুহু বিচ। সেখানে সমুদ্রের পাড়ে বসে ভেলপুরি, পানিপুরি, চাউমিন, গোলা, পাওভাজি সব একে একে গলাধকরণ করে গাড়িতে ওঠে তিনজন। সকলের মুখেই পরিতৃপ্তির হাসি, আর তারপর অনর্গল বকবক করতে করতে ঘরে ফেরা। দিনটা বড়ই ভালো কাটল রে, তুই আমাদের এখানেই থেকে যা, প্রস্তাব দেয় পুষ্পল। না রে, সেটা বোধহয় হবে না, তবে মাঝে মাঝে তোদের এখানে চলে আসব। আছি তো আমি এখানে 2 সপ্তাহ। শেষ পর্যন্ত নানা তর্কাতর্কির মাঝখানে এটাই ঠিক হয় যে আবার বৃহস্পতিবার সুস্নাত চলে আসবে আর থাকবে রবিবার পর্যন্ত টানা। বন্ধুকে বিদায় জানিয়ে দুজনে ঘরে আসে। আজ দুজনের মধ্যে গল্প গাছা হয় অনেক রাত পর্যন্ত। ঘুরে ফিরে সুস্নাতর কথাই এসে পড়ে বারবার। অফিসের প্রচণ্ড চাপ, কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় খেয়াল রাখতে পারে না অপালা। সেদিন অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। রাস্তায় নেমে হন্তদন্ত হয়ে সে রিক্সা স্ট্যান্ডের দিকে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে ডাক, এই যে মহারানী, গাড়িতে উঠে পড়ুন চটপট, নইলে পেছন থেকে হর্ন মারবে। চমকে দাঁড়িয়ে দেখে সুস্নাত গাড়ির ভেতর থেকে হাত নাড়ছে। এক লাফে গাড়িতে উঠে পড়তে পড়তে বলে, তুমি এদিকে যে? কেন, এদিকে আমার কাজ থাকতে পারে না? আর কাজ না থাকলেও তোমার সাথে একটু সময় কাটানোর জন্য আসতেও তো পারি। সুস্নাতর কথাবার্তাই এরকম। অপালা কিছু মনে করে না, হেসে জানালার বাইরে তাকায়। কি বিশ্বাস হলো না তো? বলি বেড়াতে যাবে? এখন এত রাতে? কোথায়? বাবা, এমন করলে যেন কোনো অচেনা লোক তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তেমন কোথাও নয় গো, এই একটা কফি শপে বসবো, একটু কফি খাওয়া, গল্পগুজব করা,
এইটুকুই আর কি। তোমার কাছে এর থেকে বেশি আর কি চাইতে পারি? পুষ্পল চিন্তা করবে তো। মোবাইল নেই, একটা ফোন করে জানিয়ে দাও না। আর আমার সাথে থাকলে আমার বন্ধু কিছুই মনে করবে না। অগত্যা অপালা যায় কফি শপে। আর শুধু কফি নয়, পেট ভরে স্যান্ডউইচ, গার্লিক ব্রেড, প্যাটিস সব কিছু সাঁটিয়ে আড্ডা মেরে রাতে বাড়ি ফেরে। পুষ্পল অপেক্ষা করছিল অফিস থেকে ফিরে। তাকে রাতের খাবারটা বেড়ে দিতে দিতে বলে, তোমার বন্ধু যা খাইয়ে দিল না, একেবারে পেট ভর্তি। আজ আর রাতে কিছু খাবো না, তুমি একাই বরং খেয়ে নাও। যবে থেকে সুস্নাত এসেছে তবে থেকে দিনগুলো বেশ ভালোই কাটছে। বেশ হুল্লোড়ে ছেলেটা। জোর করে টেনে নিয়ে এদিক ওদিক চলে যায়। তারপর কত গল্প, কত ঠাট্টা, ইয়ার্কি। একদিন কথা বলতে বলতে সময় ফুরিয়ে যায়, অথচ কথা যেন ফুরোয় না। বেশ ফুরফুরে থাকে আজকাল অপালা। এত খুশি, এত আনন্দ যে কোথায় ছিল। সুস্নাত কিছুদিনের জন্য এদের বাড়িতেও চলে আসে লটবহর নিয়ে। অফিস থেকে ফিরেই তখন একসাথে আড্ডা খাওয়া। মাঝে মাঝে বোতল খুলেও বসে তিনজনে। তখন থেকে থেকেই হাসির ফোয়ারা ওঠে ওদের ফ্ল্যাট থেকে। গল্প করতে করতে বন্ধুকে সরাসরি একদিন বলেই দেয় সুস্নাত, এই দেখ, তোর গাড়ি আছে, তুই গাড়ি করে দিব্যি অফিস থেকে ফিরিস। কিন্তু তোর বউ বেচারা বাসে ট্রেনে যুদ্ধ করতে করতে ফেরে। আমি যতদিন এখানে আছি ততদিন অফিসের গাড়িটা নিয়ে তোর বউকে পিক আপ করে নেব, চিন্তা করিস না। অপালা আর চোখে তাকায় পুষ্পলের দিকে। কোথায় চিন্তা, তার তো ভাবনার লেশমাত্রও নেই। বন্ধুর উপর অগাধ আস্থা। তাই নেশায় চুর হয়ে একদিন যখন অপালার দিকে মত্ততাজনক আবেশে তাকিয়ে সুস্নাত বলে ওঠে, উফ অপা, তুমি আমার হলে না কেন? বলো সখী, পরের জন্মে তুমি শুধুই আমার হবে তো? আর অপালাও হেসে হেসে গায়ে গড়িয়ে পড়ে। তখন পুষ্পল মাথা নিচু করে ধীর স্থিরভাবে স্কচের গ্লাসে চুমুক দেয়। আর তারপর একটু থেমে বলে ওঠে, কাল অফিস আছে, আমি ঘুমোতে যাচ্ছি। অপালা, তুমিও বেশি রাত করলে সকালে উঠতে পারবে না কিন্তু। অপালা হয়তো জড়ানো গলায় তখন বলে ওঠে, তুমি শুতে যাও পুষ্পল, আমি এখানেই বাইরের ঘরে শুয়ে পড়ছি। সেদিন ছিল শুক্রবার। সপ্তাহের শেষে রবিবারই সুস্নাতর ফিরে যাওয়ার কথা। অফিসে গিয়েছিল অপালা। বেরোনোর সময় শুরু হলো তুমুল বৃষ্টি। সুস্নাতর গাড়িতে উঠতে উঠতেই ভিজে একসা হলো সে। স্টিয়ারিংয়ে বসে অপার দিকে মুখ ঘোরালো সুস্নাত। আজ চলো আমার হোটেলে, ডিনারটা ওখানেই সারবে। পুষ্পলকে ছেড়ে? কাল তো একসাথেই থাকবো, পরশু চলে যাচ্ছি। আবার যে কবে দেখা হবে। খানিকটা নিমরাজি হয়েই অপালা যায় তার সাথে। সেদিন খাওয়া দাওয়া শেষ করতে অনেক রাত হয়। সুস্নাত প্রস্তাব দেয়, এই বৃষ্টিতে রাতটা এখানেই থেকে যাও অপা, কাল সকালে পৌঁছে দেব। তোমার কাছে গাড়ি আছে তো, যেতে অসুবিধা কোথায়? আজ আর ফিরতে ইচ্ছে করছে না অপা, থাকো না রাতটা আমার সাথে। পুষ্পলকে বরং একটা ফোন করে জানিয়ে দাও। অপালা তাই করে। তারপর ঘরের এক কোণায় সোফার উপর এসে বসে। ওখানে কেন, আমার পাশে এসে শুয়ে পড়ো। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায় অপালা। আমায় অপমান করো না সুস্নাত, তুমি যদি আর একটাও কথা বলো আমি এক্ষুনি রাস্তায় বেরিয়ে যেতে বাধ্য হব। সুস্নাত একটু হেসে অন্য পাশে ফেরে। আলো আঁধারিতে অপালার নজর পড়ে না। সকাল হতে না হতে তাগাদা দিয়ে অপালা বেরোয় বাড়ির উদ্দেশ্যে। দরজার ঘণ্টি বাজতেই দরজা খোলে পুষ্পল। ওদের দুজনের দিকে আপাদমস্তক তাকিয়ে ঘরের ভেতরে ঢুকে যায় সে। অপালা এসে দাঁড়ায় সামনে। কিছু বলবে না? আমার কি আর বলার আছে বলো। পুষ্পলের মুখের দিকে তাকায় অপালা। এক গভীর ব্যথাতুর দৃষ্টি তার চোখে। সে চোখে চোখ রাখতে পারে না। ধীর গলায় বলে, বিশ্বাস করো আমি। অপালার কথার মাঝখানে চিৎকার করে ওঠে পুষ্পল, চুপ করো, আর একটাও কথা বলবে না। তুমি এতটা নিচে নেমে গেছো? যদি আমাকে পছন্দই না হয় তাহলে কেন? পুষ্পল এক নাগারে বলেই যায়। আর অপালা অপার বিস্ময়ে তাকিয়ে থাকে তার মুখের দিকে। এই তো, এটাই তো সে চেয়ে এসেছে প্রথম দিন থেকে। একটু আদর, ভালোবাসা, আপনজনের কাছ থেকে বন্য চাহিদা, অল্প অধিকারবোধ আর শাসন। কোথায় ছিল এমন রূপ পুষ্পলের? চোখ দিয়ে ঝরঝর ধারায় জল পড়ে ভিজিয়ে দেয় তার গাল, বুক, সব কিছু। দুজনের কেউ লক্ষ্য করেনি কখন দরজায় এসে দাঁড়িয়েছে সুস্নাত। এবারে সে বলে ওঠে, তোদের দুজনকে প্রথম থেকেই লক্ষ্য করছিলাম। দেখলাম দুটো মানুষ একান্তে থাকার সুযোগ পেয়েও কোনো স্পেশাল বন্ডিং তৈরি করতে পারেনি। তাই তোদের দুটোকে মিলিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করেই আমাকে একটু ঈর্ষা, সন্দেহপরায়ণতা ঢুকিয়ে দিতে হলো তোদের দুজনের মাঝে।
জানিস তো, দম বন্ধ করা অধিকারবোধ যেমন শ্বাসরোধ করে, তেমনই নিরাসক্ত নির্লিপ্ত ব্যবহারও প্রেমের অন্তরায়। মনে রাখিস, সম্পর্কে দখলপ্রবণ আধিপত্য যেন না থাকে, তবে বিশ্বাস, ভরসা ও কিছুটা অধিকারবোধ মেয়েরা কিন্তু উপভোগই করে। যদি প্রিয়জনের সাথে অন্যের ঢলাঢলি দেখে রাগের জন্ম নাই হলো, তাতে ভালোবাসা কোথায়? শেষে একটা কথা বলি, অপালা কাল আমার ঘরে ছিল বটে, কিন্তু আমায় ছোঁয়নি সে একবারের জন্য। যতদূর চিনেছি মেয়েটাকে, তাতে আমার ধারণা অপা তোর মনে হিংসা, রাগ সৃষ্টির জন্য এতদিন অভিনয় করে গেছে। নিজের জামা কাপড় গুছিয়ে ব্যাগটা উঠিয়ে নেয় সুস্নাত, তারপর ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। পুষ্পল ছুটে এসে জড়িয়ে জাপটে ধরে বন্ধুকে। তিনজনের চোখেই তখন ভালোবাসার অবিরাম ধারা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।